নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে আমরা চলে যাচ্ছি চিল্কা। পুরীতে এই নিয়ে আমাদের তৃতীয় দিন। সকাল সকাল উঠেই চলে এলাম পুরী বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে একটি বেসরকারি বাস বুক করে নিচ্ছি চিল্কা যাওয়ার জন্য। এখানে নানা রকম রেটের কিন্তু বাস পেয়ে যাবেন আপনারা। আমরা যে বাসটা বুক করেছিলাম সেটাই আমাদের টিকিট পড়েছিল পার হেড 250 করে। তবে আপনারা যদি ওটিডিসি থেকে বাস বুক করেন সেক্ষেত্রে খরচাটা কিন্তু অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে আপনাদের আগের দিন বুক করতে হবে। মোটামুটি 150-200 টাকায় কিন্তু আপনারা খুব ভালোভাবে ঘুরে আসতে পারবেন। আর গাইড তো ফ্রি থাকছেই। আমরা সকালবেলা 6টা নাগাদ বেরিয়ে গেছি হোটেল থেকে। আমাদের হোটেল ছিল পুরী স্বর্গদ্বারে। ওখান থেকে আমাদের সময় লেগেছিল 15-20 মিনিট। আমি আরুষি আর প্রসেনজিৎ এই 3 জন গেছিলাম, সেজন্য আমাদের অটো ভাড়া পড়েছিল মাত্র 100 টাকা। আমরা বাসে ওঠার পরে 7:45 নাগাদ বাস ছেড়েছিল। প্রায় 2 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম চিল্কা। চিল্কা পৌঁছেই প্রথমেই খাবার বুক করে নিলাম। আমাদের যিনি গাইড দাদা ছিলেন তিনি আমাদের প্রথমেই বলে রেখেছিলেন যে এখানে কিন্তু খাবারের সেরকম ব্যবস্থা নেই। যদি আগে থেকে অর্ডার না দেওয়া থাকে তাহলে কিন্তু কোনো খাবারই পাওয়া যাবে না। বোটিং এর পরে এসে কিন্তু কিছুই পাবো না। সেজন্য আমরা আগেই খাবারের অর্ডারটা দিয়ে সোজা চলে যাচ্ছি বোটিং এর জন্য। আর দেখুন সবার হাতে একটা করে লাইফ জ্যাকেট রয়েছে। আর এই লাইফ জ্যাকেট নেওয়াটা কিন্তু বাধ্যতামূলক। আমরা 320 টাকার টিকিটটা কেটে নিলাম। এটাই সবচেয়ে কম রেটের ছিল। তাছাড়াও ছিল 350-450 টাকার আরো নানা রকম প্যাকেজ ছিল। তো আমরা সবচেয়ে কম দামের প্যাকেজটাই কিন্তু নিয়ে দেখলাম যে কেমন হয়। আর আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা খারাপ ছিল না, কারণ দেখলাম সবকটা বোটই কিন্তু প্রায় একই রকমই, কোনো আলাদা কিছুই ছিল না। আর আমাদের বোটে মাত্র 7 জন ছিল, তাই খুব ভালোভাবেই কিন্তু ঘুরে দেখতে পারলাম এই চিল্কা হ্রদ। এবার এই চিল্কা সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। চিল্কা বা চিলিকা এটি কোনো হ্রদ নয়। এটি একটি ঈষৎ জলের উপহ্রদ বা লেগুন, যা ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যার পুরী, খুর্দা আর গঞ্জাম এই 3টি জেলা নিয়ে বিস্তৃত। দিয়া নদীর তীরে বঙ্গোপসাগরে এটি প্রায় 1100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আর এটি ভারতের বৃহত্তম উপকূলীয় লেগুন কিন্তু, এবং নিউ ক্যালেডোনিয়া প্রবাল প্রাচীরের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লেগুনের মধ্যে এটি পড়ে। এই চিল্কা ট্যুরে আমাদের বলা হয়েছিল 3টি জায়গা দেখানো হবে। প্রথমেই গেলাম আমরা এই লাল কাঁকড়ার দ্বীপে। তবে দ্বীপে নেমে সচক্ষে কাঁকড়া দেখার সুযোগ কিন্তু আমরা পাইনি। এরকম গামলায় করে কাঁকড়া নিয়ে এসে দেখানো হচ্ছিল প্রত্যেকটা বোটে। কারণ জিজ্ঞাসা করাতে জানতে পারলাম কাঁকড়াদের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে। আর এরকম গামলায় করে ঝিনুক নিয়ে এসে তার ভেতর থেকে মুক্ত বার করে দেখানো হচ্ছিল। আমাদের চোখের সামনেই এই ঝিনুক ফাটিয়ে তার ভেতর থেকে মুক্ত বার করে দেখানো হলো। আমি তো এই প্রথম দেখলাম কিভাবে ঝিনুক থেকে মুক্ত বেরোয়। তবে লোভে পড়ে অনেকেই এই পাথর কিন্তু কিনছেন। এনারাও খুব চড়া দামে এই পাথর পর্যটকদের কাছে বিক্রি করছেন। তবে আমি বলবো যদি পাথর সম্বন্ধে বিশেষ কোনো জ্ঞান না থাকে তাহলে এখান থেকে পাথর না কেনাই শ্রেয়। ঠকে যাওয়ার চান্সটাই কিন্তু বেশি থাকে। এবার দেখানো হচ্ছে কিভাবে প্রবাল প্রাচীর থেকে রক্তকলা বেরোয়। আমাদের সামনেই প্রবাল প্রাচীরগুলো ফাটিয়ে তার ভেতর থেকে রক্তকলা বার করে আমাদের দেখানো হলো। তবে বলতে পারবো না পাথরগুলো আসল না নকল। আরো একটি পাথর ওনারা বার করে আমাদের দেখালেন। আর ওনাদের ভাষায় এই পাথরটির নাম বললেন নবগ্রহ রত্ন। এটি নাকি মা লক্ষ্মীর বিশেষ পছন্দের একটি পাথর। পাথরটি থেকে বেশ কয়েকটি রঙের ছটা দেখা যাচ্ছিল। আর সূর্যের আলোয় আর জলের নিচে রেখে ওনারা দেখালেন পাথরটি থেকে বেশ একটা সবুজ রঙের আভা বেরোচ্ছিল। এই পাথরগুলি ওনারা কিন্তু বেশ চড়া দামে পর্যটকদের কাছে বিক্রি করেন। তবে বুঝে শুনে এইসব প্রতারণার ফাঁদে পা না দেওয়াই ভালো। এই বোটগুলির একটি বিশেষত্ব হলো এই বোটগুলির মোটর জলের নিচে থাকে না, থাকে বোটের ওপরে, যাতে এই পেট্রোল চালিত মোটরের জন্য জলের নিচে থাকা নানা ধরনের মাছ আর ডলফিনের কোনো ক্ষতি না হয়।
এবার আমরা যাচ্ছি ডলফিন দেখার জন্য। ঠিক যে জায়গাটাতে ডলফিন দেখা যায়, বোটগুলি দেখুন সেই জায়গায় এসে জড়ো হচ্ছে একে একে। অনেক চেষ্টা সাধ্যের পরে কিছু ডলফিনের ভিডিও করতে পেরেছি, তবে দূর থেকে যেহেতু করেছি অনেকটাই অস্পষ্ট। যতটুকু পেরেছি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। ডলফিনগুলো যেন চোখের নিমেষে জলে মিলিয়ে যাচ্ছিল। ভিডিও করতে কিন্তু বেশ ভালোই কষ্ট হচ্ছিল আমাদের। যাই হোক, অনেক কষ্টে এদের ক্যামেরাবন্দি করা গেল। বোটে ওঠার পর থেকেই দেখছি এ যেন পাখিদের মেলা বসেছে। এই চিল্কা পরিযায়ী পাখিদের জন্য বিখ্যাত। সারা বছরই নানা রকম পাখি কিন্তু এই চিল্কা হ্রদে আপনারা দেখতে পাবেন। তবে আমরা দেখলাম বেশিরভাগই সিগুল। বোটে ওঠার সময় হাতে করে 5-10 টাকার বিনিময়ে এই পাখিদের জন্য খাবার নিয়ে যেতে পারেন। এবার আমরা চলে যাচ্ছি ওই যে দূরে যে দ্বীপটি দেখতে পাচ্ছেন ওখানেই। আমরা যাচ্ছি রাজহংস দ্বীপে। দেখতে দেখতে পৌঁছে গেলাম রাজহংস দ্বীপে। সে এক রোমাঞ্চকর অনুভূতি। এই দ্বীপের চারিদিকেই রয়েছে এইরকম ঝাউ গাছ, আর এই ঝাউ গাছের মাঝখান থেকে চলে গেছে বালির রাস্তা, যা গিয়ে সোজা মিশেছে বঙ্গোপসাগরে। জনবসতি নেই বললেই চলে। দেখলাম বেশ কয়েকটা অস্থায়ী দোকান, যেখানে আপনারা ডাবের জল খেয়ে একটু রেস্ট নিতে পারেন। তবে খারাপ লাগলো কিছু কিছু পর্যটকদের জন্য এখানকার পরিবেশ নষ্ট হতে দেখে। কিছু কিছু পর্যটক হাতে করে জলের বোতল, খাবারের প্যাকেট এনে এখানে ফেলে যান, আর তার জন্য নষ্ট হচ্ছে এখানকার পরিবেশ এবং তার সৌন্দর্য। আমরা এখানে এসেছিলাম ফেব্রুয়ারির ফার্স্ট উইকে, আর তখন শীতের বিন্দুমাত্রও কিন্তু ছিল না। প্রখর রোদে বালি এতটাই গরম হয়ে উঠেছিল যে আমাদের হাঁটা দুষ্কর হয়ে উঠেছিল। অনেক কষ্টে শেষমেশ এসে পৌঁছলাম এই ক্লাসিক বিচে। সামনে সমুদ্র দেখে যেন সব কষ্টই ভুলে গেলাম। এই ক্লাসিক বিচে ঢেউয়ের পরিমাণ অন্যান্য বিচের তুলনায় কম, তবে এই সি বিচটা কিন্তু খুব পরিষ্কার। যেহেতু এখানে মানুষের আনাগোনা কম, সেই জন্যই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বিচটা এখনো রয়েছে। তবে দুঃখের বিষয়, এত সুন্দর একটা বিচে আমরা কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। আমাদের বোট থেকে বলে দেওয়া হয়েছিল 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমাদের ফিরতে হবে বোটে। দূর থেকে সমুদ্র দেখে মনে হচ্ছিল এ যেন আকাশের সাথে নীল সমুদ্র মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। বেশ সুন্দর একটা পরিবেশ। দেখতে দেখতে আবারও ফিরে আসার সময় হয়ে গেল। আমরা আবার চলে এলাম রাজহংস দ্বীপে। এসে দেখলাম এরকম বাগদা চিংড়ি, কাঁকড়া বিক্রি করা হচ্ছে, তবে দামটা একটু বেশি। আমরা আর এসবের দিকে এগোলাম না। আমি আর আরুষি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম এই প্রখর রৌদ্রে, তাই একটু ডাবের জল খেয়ে রেস্ট করে নিচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যেই বোটে করে ফিরে এলাম আমরা যেখান থেকে বোটে উঠেছিলাম ঠিক সেই জায়গায়। প্রায় 1 ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছে গেলাম। যাওয়ার সময় যতটা সময় লেগেছিল, আসার সময় কিন্তু তার থেকে অনেক অনেক কম সময় লেগেছে। আর দুপুরও হয়ে গেছিল, খিদেও পাচ্ছিল খুব। তো আমরা এখন চলে যাচ্ছি লাইফ জ্যাকেটগুলো ফেরত দেওয়ার জন্য। জ্যাকেটগুলো ফেরত দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে খাওয়ার জায়গায় চলে যাব। খাবারের জায়গায় এসে দেখি প্রচন্ড ভিড়। যদি খাবারটা অর্ডার না করে যেতাম তাহলে সত্যি কোনো কিছু পাওয়া যেত না। অনেকক্ষণ অপেক্ষা করার পর শেষমেশ আমাদের দেওয়া অর্ডারের খাবারগুলি চলে এলো।
ওখান থেকে লাঞ্চ সেরে বাসে করে আমরা আবারও ফিরে এলাম আমাদের গন্তব্যস্থল পুরী স্বর্গদ্বারে। আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছিল, আর এসেই দেখি এ যেন এক রঙের মেলা বসে গেছে। পুরো সমুদ্র পাড় জুড়ে বিকালের দোকানিরা তাদের পসরা সাজিয়ে নেওয়ায় ব্যস্ত ছিল। আমরাও চলে গেলাম টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতে। সেসব জিনিস আর আপনাদের সাথে শেয়ার করছি না, তবে আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন। আর যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের এই পাশে থাকাই আমাদের কাজে অনুপ্রেরণা যোগায়। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।